ক্ষমতার দম্ভ আর অর্থের অহংকার যখন মানুষের চোখ অন্ধ করে দেয় তখন সত্যিকারের মনুষ্যত্ব চেনা বড় কঠিন হয়ে পড়ে। শিপ্রা নদীর তীরে এক সাধারণ চাওয়ালাকে সবার সামনে তীব্র অপমান করছিল উজ্জয়িনীর সবচেয়ে দাপুটে এবং কঠোর আইপিএস অফিসার রুদ্রাণী দেশমুখ। আগামীকাল সকালের আলো ফোটার আগেই এই বেআইনি দোকান এখান থেকে সাফ হয়ে যাওয়া চাই, নইলে সোজা শ্রীঘরে পাঠাবো। চারপাশের ভিড় যখন সেই অসহায় মানুষটিকে নিয়ে উপহাস করছিল তখন সেই চাওয়ালার ঠোঁটে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। কারণ এই ভিড় জানত না ছেঁড়া কুর্তা পরা এই মানুষটি কোনো সাধারণ চা বিক্রেতা নন। তিনি হলেন দেশের অন্যতম শীর্ষ ধনী, হাজার কোটি টাকার সাম্রাজ্য ইম্পিরিয়াল ইন্ডাস্ট্রিজের একচ্ছত্র অধিপতি সিদ্ধার্থ মালহোত্রা। বিলাসবহুল জীবন আর নকল সম্পর্কের ভিড় থেকে পালিয়ে সে আজ রাস্তায় নেমেছিল শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতে। এই স্বার্থপর পৃথিবীতে মানুষ কি একজন মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে মাপে, নাকি তার ব্যাংক ব্যালেন্স দিয়ে? কিন্তু দাপুটে আইপিএস রুদ্রাণী যখন এই ভিখারিতুল্য চাওয়ালার আসল পরিচয় জানতে পারবে তখন তার পায়ের তলার মাটি কিভাবে কেঁপে উঠবে তা সে নিজেও কল্পনা করতে পারেনি। সকাল ৫টায় উজ্জয়িনীর রামঘাটে হালকা কুয়াশার চাদর বিছানো ছিল। ভস্ম আরতি সবেমাত্র শেষ হয়েছে। বেশ কয়েকজন নাগা সাধু ঘাটের সিঁড়িতে বসে এক মনে শিবের মন্ত্র জপ করছিলেন। আর সেই ঘাটের কোলাহল থেকে একটু দূরে একটি ছোট্ট অস্থায়ী চায়ের দোকান থেকে আদা আর এলাচের মন মাতানো সুগন্ধ ভেসে আসছিল। দোকানটি নিতান্তই সাধারণ, একটি জীর্ণ পুরনো কাঠের কাউন্টার, ধোঁয়ায় কালচে হয়ে যাওয়া পিতলের কেতলি আর বসার জন্য দুটো ভাঙাচোরা প্লাস্টিকের চেয়ার। সেই দোকানের পেছনে দাঁড়িয়েছিল সমীর। তার মুখে হালকা অযত্নে বেড়ে ওঠা দাড়ি, পরনে একটি অতি সাধারণ সুতির কুর্তা, কিন্তু তার চোখে মুখে খেলা করছিল এক অদ্ভুত গভীর প্রশান্তি। নিন কাকা, আজ চায়ে আপনার কথা মতো চিনি একটু কম দিয়েছি। সমীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল। চা হাতে নিয়ে এক বয়স্ক রিকশাচালক প্রাণ খোলা হাসি হেসে উঠলেন। তোর পকেটে টাকা না থাকতে পারে বাবা, কিন্তু তুই মন থেকে অনেক বড়লোক। সমীর শুধু মাথা নেড়ে হালকা হাসল। কিন্তু ঘাটের এই চেনা মানুষগুলোর কেউই বিন্দুমাত্র আঁচ করতে পারেনি যে এই শান্ত ছেলেটি সত্যিই একজন প্রবল বিত্তবান মানুষ, সাধারণ নয়, রীতিমতো অভাবনীয় মাপের বড়লোক। তার প্রকৃত নাম সিদ্ধার্থ মালহোত্রা, মুম্বাইয়ের হাজার কোটি টাকার বিজনেস এম্পায়ার ইম্পিরিয়াল ইন্ডাস্ট্রিজের কর্ণধার। এমন এক প্রভাবশালী ব্যক্তিত্ব যার এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য টিভি চ্যানেলগুলো মুখিয়ে থাকত, যার সাথে মাত্র ৫ মিনিট মিটিং করার জন্য তাবড় তাবড় মন্ত্রীরাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিণশে আজ সে সব কিছু পেছনে ফেলে উজ্জয়িনীর ধুলোমাখা গলিতে নিজের হাতে চা বানিয়ে বিক্রি করছিল। কেন এমন পরিণতি? কারণ স্বার্থপর সমাজ ও মানুষের ওপর থেকে তার শেষ বিন্দুমাত্র বিশ্বাসটুকুও চিরতরে মুছে গিয়েছিল। কয়েক মাস পেছনের কথা। মুম্বাইয়ের আকাশচুম্বী ইমারত ইম্পিরিয়াল হাইটসের ৫০ তলার পেন্টহাউসে সিদ্ধার্থ তার বিলাসবহুল রিভলভিং চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়েছিল। বিশাল কাচের জানালার ওপাশে পুরো মুম্বাই শহর যেন আলোর বন্যায় ভাসছিল। কিন্তু সিদ্ধার্থের মনের ভেতর কোনো শান্তি বা আনন্দ ছিল না। তার প্রতিষ্ঠিত কোম্পানি প্রতিদিন সাফল্যের নতুন শিখর ছুঁচ্ছিল। অগাধ টাকা, আকাশ ছোঁয়া নাম, প্রবল ক্ষমতা, কি ছিল না তার জীবনে? সবকিছুই তার হাতের মুঠোয় ছিল। কিন্তু যে মেয়েটিকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে বিয়ে করার স্বপ্ন দেখেছিল, সে আসলে ভালোবাসত সিদ্ধার্থের অঢেল সম্পদকে। তার তথাকথিত বন্ধুরাও তার পাশে থাকত শুধুমাত্র ব্যবসার স্বার্থে, আর আত্মীয় স্বজনদের চোখ ছিল কেবল তার বিশাল সম্পত্তির দিকে। সেদিন রাতে নিজের কোম্পানির এক গ্র্যান্ড সাকসেস পার্টিতে দাঁড়িয়ে সিদ্ধার্থ খুব গভীরভাবে লক্ষ্য করল, উপস্থিত প্রতিটি মানুষ তার চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, বরং তারা হাসছে তার ব্যাংক ব্যালেন্স এবং সামাজিক প্রতিপত্তির দিকে তাকিয়ে। সেই অন্ধকার রাতেই সে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলল। আমি একবার দেখতে চাই, আমি যদি আজ রাস্তার ভিখারি হয়ে যাই, তবে এই ভিড়ের মধ্যে কতজন মানুষ আমাকে অন্তত একজন মানুষ হিসেবে গণ্য করবে। আর ঠিক পরের দিন সকালেই সিদ্ধার্থ যেন জাদুর মতো গায়েব হয়ে গেল। কেউ তার খোঁজ পেল না। আজ সেই হল সমীর, উজ্জয়িনীর এক অখ্যাত সাধারণ চা বিক্রেতা। এভাবেই তার দিন কাটতে শুরু করল। সমীর কাক ভরে উঠে ঘাটে পুণ্যার্থীদের চা বিক্রি করত।
নিজের লাভের টাকায় রাস্তার গরিব ও অনাথ বাচ্চাদের বিনামূল্যে বিস্কুট কিনে দিত, আর গভীর রাতে নিজের ছোট্ট চায়ের দোকানের পেছনেই একটা ছেঁড়া মাদুর বিছিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ত। জীবনে প্রথমবারের মতো সে যেন একটা সত্যিকারের মানসিক প্রশান্তির স্বাদ পাচ্ছিল। কিন্তু এই আপাত শান্ত জীবন খুব দ্রুতই এক বিরাট পরিবর্তনের সম্মুখীন হতে চলেছিল। সেদিন সকালে হঠাৎ করেই ঘাটের শান্ত পরিবেশ নষ্ট করে পুলিশের কয়েকটি জিপ তীব্র গতিতে এসে থামল। গাড়ির কান ফাটানো সাইরেনের শব্দে চারপাশ কেঁকে উঠল। ভয়ে সাধারণ মানুষের ভিড় দুপাশে সরে গেল, কারণ সেখানে সদর্পে এসে নেমেছিল আইপিএস রুদ্রাণী দেশমুখ, উজ্জয়িনী শহরের সবচেয়ে কড়া, আপোষহীন এবং সৎ পুলিশ অফিসার, যার নাম শুনলে শহরের বড় বড় মাফিয়া ও গুন্ডারা রাতের অন্ধকারে শহর ছেড়ে পালিয়ে যেত। তার চোখ দুটো তীক্ষ্ণ তীরের মতো, গলার আওয়াজে বজ্রের মতো কড়কড়ানি, আর চেহারায় এক অদ্ভুত দাপট যা যে কোনো অপরাধীর মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রুদ্রাণী ওই এলাকায় গজিয়ে ওঠা বেআইনি দখলদারি ও দোকানপাটের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নিতে এসেছিল। চারপাশ পরিদর্শন করতে করতে তার তীক্ষ্ণ নজর হঠাৎ করেই সমীরের সেই ছোট্ট চায়ের দোকানের ওপর গিয়ে আটকে গেল। এই দোকানটা কার? সে অত্যন্ত রুক্ষ ও কড়া গলায় প্রশ্ন ছুড়ে দিল। সমীর বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত ও ধীর স্বরে উত্তর দিল, ম্যাডাম, এই দোকানটি আমার। দোকান চালানোর কোনো বৈধ লাইসেন্স আছে তোমার কাছে? রুদ্রাণী পাল্টা প্রশ্ন করল। সমীর কয়েক সেকেন্ডের জন্য নীরব থাকল, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে উচ্চারণ করল, না ম্যাডাম, নেই। ব্যাস, ওই একটা শব্দই শোনার অপেক্ষায় ছিল রুদ্রাণী। তাহলে কোনো কথা নয়, এই বেআইনি দোকান এক্ষুনি এই মুহূর্ত থেকে সরিয়ে ফেলা হবে। রুদ্রাণী কোনো রকম সময় না দিয়েই কঠোর আদেশ জারি করল। আশেপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকা কৌতূহলী লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলাবলি করতে লাগল, গেল রে বেচারা, রুদ্রাণী ম্যাডাম যখন ধরেছেন তখন উনি কাউকেই রেয়াত করবেন না। কিন্তু এত কিছুর পরেও সমীর আগের মতোই শান্ত ও অবিচল ছিল। ম্যাডাম, আমাকে অন্তত 2 দিন সময় দিন, আমি ব্যবস্থা করে নেব। রুদ্রাণীর ভুরু কুচকে চোখ দুটো সরু হয়ে গেল। সরকারি আইন কোনো আবেগ বা কান্নাকাঠিতে চলে না। তারপর সে পাশেই দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলকে ইশারা করে আদেশ দিল, ওর দোকানের সমস্ত জিনিসপত্র এক্ষুনি সরিয়ে দাও। নির্দেশ পাওয়া মাত্রই দুজন বিশালদেহী পুলিশকর্মী এগিয়ে গিয়ে অত্যন্ত নির্দয়ভাবে দোকানের জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে সরাতে শুরু করল। ধাক্কা লেগে গরম চায়ের পিতলের কেতলিটা সশব্দে নিচে পড়ে গেল, আর সযত্নে বানানো চা পুরো রাস্তায় নদীর জলের মতো ছড়িয়ে পড়ল। ঠিক সেই মর্মান্তিক দৃশ্য দেখে একজন বৃদ্ধ সাধু আর থাকতে না পেরে ছুটে এলেন। আরে মা, ওসব সরিয়ে দিস না, ছেলেটার পেটে লাথি মারিস না। রুদ্রাণী একটু থমকে দাঁড়াল। সাধু বাবা কাতর কণ্ঠে বললেন, এই গরিব ছেলেটা প্রতিদিন ভোরবেলা অনেক অভুক্ত গরিব মানুষকে বিনামূল্যে চা খাওয়ায়, নিজের রোজগারের পয়সায় অনেক ক্ষুধার্ত মানুষকে খাবার কিনে দেয়। কিন্তু রুদ্রাণী বিন্দুমাত্র টলল না। অত্যন্ত ঠান্ডা অথচ দৃঢ় স্বরে জবাব দিল, আইনের চোখে সবাই সমান বাবা, ওর ভালো কাজ ওর অপরাধকে ঢাকতে পারে না। ঠিক সেই মুহূর্তেই একটি ৬-৭ বছরের ছোট্ট বাচ্চা অঝরে কাঁদতে কাঁদতে সেখানে ছুটে এলো। সমীর ভাইয়া, আমার মায়ের খুব জ্বর, ওষুধ কেনার একদম টাকা নেই গো। সমীর এক মুহূর্ত চিন্তা না করে সাথে সাথে নিজের পকেট হাতড়ে সারা দিনের জমানো কয়েকটি কোচকানো টাকার নোট বের করে বাচ্চাটির ছোট্ট হাতে গুজে দিল। রুদ্রাণী অবাক দৃষ্টিতেই পুরো দৃশ্যটা দেখছিল। তার কঠোর পুলিশি সত্তার ভেতরে প্রথমবারের মতো যেন একটা সূক্ষ্ম দ্বিধার সৃষ্টি হল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে নিজের সেই দুর্বলতা কাটিয়ে উঠে নিজেকে সামলে নিল এবং বলল, আগামীকাল সকালের আলো ফোটার আগেই এই দোকান এখান থেকে পুরোপুরি সরে যাওয়া চাই। এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া শেষ সতর্কবার্তা। এই কড়া কথাগুলো বলে সে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের জিপের দিকে হেঁটে গেল। পুলিশ চলে যাওয়ার পর ভিড়ও ধীরে ধীরে পাতলা হতে শুরু করল। সমীর রাস্তায় পড়ে থাকা ভাঙা কেতলি আর ছড়ানো জিনিসপত্রগুলো খুব যত্ন করে তুলে পরিষ্কার করতে লাগল। তখনই পাশে দাঁড়িয়ে থাকা সেই রিকশাচালক কাকা ব্যথিত কণ্ঠে বললেন, বাবারে, ম্যাডাম সবার সামনে তোকে খুব খারাপভাবে অপমান করে দিল। সমীর একটুও কষ্ট না পেয়ে বরং মুচকি হাসল। এতে কোনো ব্যাপার না কাকা, ওনার তো মনে হয় আমি একজন অতি সাধারণ গরিব মানুষ, আর এই নির্মম দুনিয়া গরিব মানুষকে তো প্রথমে সন্দেহের চোখেই বিচার করে। কিন্তু ওদিকে দূরে চলে যাওয়া পুলিশের জিপে বসে রুদ্রাণী বারবার গাড়ির রিয়ার মিরারে সেই চাওয়ালাকেই একদৃষ্টে দেখছিল। সে কিছুতেই নিজের মনের সাথে হিসাব মেলাতে পারছিল না, লোকটা এত বড় অপমানের পরেও এত শান্ত কেন ছিল, আর তার ওই গভীর চোখে এত চাপা কষ্টই বা কিসের। সে ঘুণাক্ষরেও জানত না
যে কিছুক্ষণ আগে যে রাস্তার গরিব চাওয়ালার দোকান সে ক্ষমতার দর্পে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে, সেই মানুষটি আসলে হাজার কোটি টাকার বিশাল কোম্পানির একমাত্র মালিক। আর আজকের এই আকস্মিক সাক্ষাৎ খুব দ্রুতই তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। রুদ্রাণী কি সমীরের আসল সত্যিটা জানতে পারবে? শেষ পর্যন্ত সিদ্ধার্থ নিজের সেই বিলাসবহুল জীবন কেন চিরতরে ছাড়ল? আর এই দাপুটে আইপিএস অফিসার কি সেই সাধারণ চাওয়ালার প্রেমেই পড়ে যাবে? পরের দিন সকালে উজ্জয়িনীর গলিগুলো ধীরে ধীরে নতুন সূর্যের আলোয় জেগে উঠছিল। শিপ্রা নদীর ঘাটগুলোতে সকালের আরতি ও শঙ্খধ্বনির আওয়াজ পবিত্রভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু রামঘাটের কাছে আজকে যেন এক অন্যরকম চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় লোকেরা নিজেদের মধ্যে জটলা করে বলাবলি করছিল, আজ তো পুলিশ আবার দলবল নিয়ে আসবে, ওই ভালো মানুষ চাওয়ালার ছোট্ট দোকানটা হয়তো আজ সত্যিই ভেঙে গুড়িয়ে দেবে। বেচারা ছেলেটা খুব ভালো মনের মানুষ। ওদিকে সমীর তার সেই অস্থায়ী ছোট্ট চায়ের দোকানের সামনে একদম চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়েছিল। সে সকালে উঠে আগের দিনের মতোই স্বাভাবিকভাবে চা বানাল, যেন গতকালকের ওই পুলিশি ঝামেলার কিছুই হয়নি। এক বৃদ্ধ রিকশা চালক চিন্তিত মুখে কাছে এসে বললেন, বাবা, তোর কি একটুও ভয় লাগছে না? আজ তো পুলিশ ছাড়বে না। সমীর একটা ম্লান হাসল। ভয় তো শুধু সেই সব বড়লোকদের লাগে কাকা, যাদের হারানোর মতো অনেক কিছু থাকে। একজন কপরদক শূন্য গরিব মানুষের কাছে হারানোর মতো আর কীই বা থাকে? এই গভীর কথাটি বলার সময় তার দুই চোখে এক অদ্ভুত হালকা কষ্টের ছায়া নেমে এলো, কারণ সে খুব ভালো করেই জানত যে সে নিজেও একসময় সেই বড়লোকদেরই একজন ছিল। সেই সময় আইপিএস রুদ্রাণী দেশমুখ নিজের সরকারি জিপে বসে ওই ঘাটের এলাকার দিকেই প্রবল বেগে এগোচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে তার মন এক অদ্ভুত কারণে ভীষণ অস্থির হয়েছিল। বারবার তার মনের পর্দায় সেই শান্ত চাওয়ালার মুখটাই ভেসে উঠছিল। সে তার কর্মজীবনে প্রচুর ভয়ঙ্কর দাগী অপরাধী দেখেছে, কিন্তু সমীরের মতো আজব চরিত্রের মানুষ সে এই প্রথম দেখল। তার চোখে পুলিশের প্রতি কোনো ভয় ছিল না, অপমানের জন্য কোনো ঘৃণা ছিল না, শুধু ছিল এক বুক ভরা অদ্ভুত প্রশান্তি। ম্যাডাম, আমরা স্পটে পৌঁছে গেছি। রুদ্রাণী জিপ থেকে শটার নিচে নামল এবং তার বাজ পাখির মতো নজর সরাসরি গিয়ে পড়ল সমীরের সেই চায়ের দোকানের ওপর। সে দেখল দোকানটি আগের মতোই ঠিক সেখানেই বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে। রাগের রুদ্রাণীর মুখ মুহূর্তের মধ্যে কঠোর ও কঠিন হয়ে গেল। আমি কাল স্পষ্টভাবে বলেছিলাম না, আজ সকালের মধ্যে এই দোকান এখান থেকে পুরোপুরি সরে যাওয়া চাই? সমীর অত্যন্ত বিনীত ও শান্ত স্বরে জবাব দিল, ম্যাডাম, আমি সরানোর আপ্রাণ চেষ্টা করছি। চেষ্টা? রুদ্রাণীর রাগে ফেটে পড়ে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, সরকারি আইন কারো চেষ্টা দেখে চলে না, ফলাফল দেখে। কথার আওয়াজ শুনে মুহূর্তের মধ্যে চারপাশ থেকে ভিড় জমতে শুরু করল। রুদ্রাণী তার সাথের কনস্টেবলের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাল। দাঁড়িয়ে আছো কেন? দোকানের সমস্ত জিনিসপত্র এক্ষুনি বাজেয়াপ্ত করে ট্রাকে তোলো। দুজন পুলিশকর্মী যেই না দোকানের দিকে এগোতে গেল, ঠিক তখনই একজন মধ্যবয়স্কা মহিলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে সেখানে ছুটে এসে পুলিশের পথ আগলে দাঁড়াল। ম্যাডাম, দোহাই আপনার, ওনার দোকান সরাবেন না। আমার স্বামী হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন, ইনি সাহায্য না করলে আমি মরে যেতাম। ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ লোকও গলা মিলিয়ে বললেন, ম্যাডাম, উনি কাল আমার জীবনদায়ী ওষুধের ব্যবস্থা করে দিয়েছিলেন। এভাবে দেখতে দেখতে উপস্থিত অনেকেই সমীরের ভালো কাজের পক্ষে সাক্ষী দিয়ে কথা বলতে শুরু করল। রুদ্রাণী এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেল। সে নিজের পেশাগত জীবনে এই প্রথমবার মন থেকে গভীরভাবে অনুভব করল যে এই লোকটা সত্যিই সমাজের গরিব ও অসহায় মানুষদের নিঃস্বার্থভাবে সাহায্য করে। কিন্তু তখনই তার পাশ থেকে সাব ইন্সপেক্টর ফিসফিস করে সতর্ক করে দিয়ে বলল, ম্যাডাম, পেছনের দিকে তাকান, লোকাল মিডিয়াও ক্যামেরা নিয়ে এসে গেছে। রুদ্রাণী খুব ভালো করেই বুঝতে পারল, এখন যদি সে এই জনতার আবেগের কাছে নতি স্বীকার করে, নিজের নির্দেশ থেকে পিছিয়ে যায়, তবে মিডিয়া ও সমাজের লোকেরা বলবে, কড়া আইপিএস অফিসার একজন চাওয়ালার আবেগে গলে গিয়ে নিজের ডিউটি পালন করেননি। সে বাধ্য হয়ে নিজেকে আবারও পাথরের মতো শক্ত করল। আমি কারো কথা শুনতে চাই না, আইন সবার জন্য সমান। তারপর সে তীক্ষ্ণ দৃষ্টিতে সমীরের চোখের দিকে তাকিয়ে বলল,
আজ বিকেলের মধ্যে এই জায়গা পুরোপুরি খালি হয়ে যাওয়া চাই। এটাই শেষ কথা। এই কড়া নির্দেশ দিয়ে সে গটগট করে ঘুরে দাঁড়াল। কিন্তু সে নিজের জিপের দিকে পা বাড়াতেই হঠাৎ করে পেছনের ভিড়ের মধ্যে থেকে একটা আর্তনাদ ভেসে এলো, চোর, চোর, ধরো ওকে! এক ভবঘুরে লোক ভিড় ঠেলে পাগলের মতো পালাচ্ছিল। তার হাতে এক ভদ্রমহিলার ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ ছিল। ভিড়ের মানুষজন ভয়ে এদিক ওদিক সরে তাকে রাস্তা করে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সমীর চোরের পেছনে দৌড় দিল। তার ক্ষিপ্রতা দেখে উপস্থিত সবাই রীতিমতো অবাক হয়ে গেল। সে এক ছুটে গিয়ে সেই চোরের পালানোর রাস্তা রুখে দাঁড়ালো, কিন্তু তাকে কোনো মারধর বা আঘাত করল না, বরং অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, ব্যাগটা যার, তাকে সম্মান দিয়ে ফেরত দিয়ে দাও। পালানোর রাস্তা বন্ধ দেখে চোরটা রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পকেট থেকে একটা ধারালো চাকু বের করে সমীরের দিকে তাক করল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভিড়ের লোকেরা আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু সমীর এক পাও পেছাল না বা ভয় পেল না। ভাই, সে চোরের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মানুষের দারিদ্র্য তার জীবনের একটা বড় বাধ্যবাধকতা হতে পারে ঠিকই, কিন্তু সেটা কোনোভাবেই অপরাধের ভুল রাস্তা বেছে নেওয়ার অজুহাত হতে পারে না। চোরটা অবাক হয়ে কয়েক সেকেন্ড সমীরের সেই শান্ত চোখের দিকে তাকিয়ে রইল, তারপর যেন মন্ত্রমুগ্ধের মতো হঠাৎ হাতের চাকু আর ব্যাগটা মাটিতে ফেলে সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। পুরো চারপাশের থমথমে পরিবেশ এক নিমিষেই শান্ত হয়ে গেল। যার ব্যাগ ছিনতাই হয়েছিল সেই মহিলাটি কাঁদতে কাঁদতে সমীরের হাত ধরে বললেন, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেদিন বিকেলের দিকে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সমীর ভিজতে ভিজতেই তার অস্থায়ী চায়ের দোকানটা গুটিয়ে ফেলছিল। ঠিক সেই সময় একটি ঝকঝকে বিলাসবহুল কালো গাড়ি এসে ঠিক তার দোকানের সামনে থামল। গাড়ির দরজা খুলে সেখান থেকে দামি 3 পিস স্যুট পরা এক অভিজাত চেহারার লোক হন্তদন্ত হয়ে নিচে নামল। স্যার, লোকটি অত্যন্ত বিনীতভাবে নিচু স্বরে ডাকল। সমীর লোকটিকে দেখা মাত্রেই সাথে সাথে সতর্ক হয়ে গেল এবং আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি এত দূর আমাকে খুঁজতে এখানে কেন এসেছ? লোকটি রীতিমতো ঘাবড়ে গিয়ে বলল, স্যার, মুম্বাইয়ের হেড অফিসে খুব বড় সমস্যা হচ্ছে। ডিরেক্টরদের বোর্ড মিটিং মাঝপথেই থেমে গেছে। আর ওদিকে ন্যাশনাল মিডিয়াগুলো ব্রেকিং নিউজ দেখাচ্ছে যে দেশের অন্যতম বিজনেস টাইকুন সিদ্ধার্থ মালহোত্রার রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছেন। সমীর সাথে সাথে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, আমার এই নামটা ভুলেও এখানে উচ্চারণ করবে না। কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? একটু দূরে নিজের জিপের আড়ালে দাঁড়িয়ে থাকা রুদ্রাণী বৃষ্টির মধ্যেও পুরো কথোপকথনটা স্পষ্ট শুনে ফেলল। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সিদ্ধার্থ মালহোত্রা, এই বিখ্যাত নামটা তার খুব ভালো মতোই জানা ছিল। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং বুদ্ধিমান তরুণ ব্যবসায়ী। কিন্তু এটা বাস্তবে কিভাবে সম্ভব হতে পারে? সত্যিই কি এই সামান্য পথের চাওয়ালা সেই 1000 কোটি টাকার মালিক সিদ্ধার্থ মালহোত্রা? রুদ্রাণীর বুকের ভেতরের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে তাদের দুজনের দিকে এগোতে লাগল। কিন্তু ঠিক তখনই সমীর তার কোম্পানির লোকটিকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলল, আমি এখন আর ওই বিলাসবহুল খাঁচায় ফিরে যাব না। জীবনের এতগুলো বছর পর আমি এই প্রথমবার এখানে সত্যিকারের মানসিক শান্তি পেয়েছি। এই অবিশ্বাস্য কথা নিজের কানে শুনে রুদ্রাণী মাঝ রাস্তায় যেন পাথরের মতো থমকে দাঁড়াল। তার কড়া পুলিশি চেহারায় এক অদ্ভুত বিস্ময় ও ঘোর ফুটে উঠল, কারণ তার মাথায় এটা ঢুকছিল না যে লোকটার পায়ের কাছে পুরো দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য আর ক্ষমতা লুটোপুটি খাচ্ছে, সে কেন স্বেচ্ছায় একজন সামান্য চাওয়ালা হয়ে এই ভাঙা দোকানে শান্তি খুঁজছে। আর ঠিক সেই চরম বিস্ময়ের মুহূর্তেই রুদ্রাণীর কঠোর মনের ভেতরে জমানো বরফ গলতে শুরু করল। রুদ্রাণী কি সমীরের আসল সত্যিটা জানতে পারবে? শেষ পর্যন্ত কোন গভীর কষ্ট সিদ্ধার্থকে রাস্তায় নামিয়ে আনল? আর এই সম্পর্ক কি এবার ঘৃণা আর অপমানের দেওয়াল ভেঙে এগিয়ে যাবে? রাতের বেলা উজ্জয়িনীর প্রাচীন গলিগুলোতে তখনও একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। রামঘাটের মন্দিরগুলোতে জ্বলে থাকা মাটির প্রদীপগুলো দমকা হাওয়ায় মিটমিট পড়ে কাঁপছিল। আর সেই দুর্যোগপূর্ণ বৃষ্টির মাঝেই আইপিএস রুদ্রাণী দেশমুখ তার পুলিশের জিপে একা চুপচাপ বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। তার মাথার ভেতরে বারবার শুধু একটাই নাম ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল, সিদ্ধার্থ মালহোত্রা। গোটা দেশের সবচেয়ে পরিচিত আর সম্মানীয় ব্যবসায়ী, বিজনেস ম্যাগাজিনগুলোর কভার পেজের চেনা মুখ, 1000 কোটি টাকার ইম্পেরিয়াল ইন্ডাস্ট্রিজের মালিক। কিন্তু সত্যিই কি সেই ক্ষমতাধর লোকটা আজ এই নদীর ঘাটের ধারে ছেঁড়া জামা পরে চা বিক্রি করছে? রুদ্রাণী নিজের চোখ আর কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। ম্যাডাম, ডিউটি তো শেষ, এবার কি থানায় ফিরে যাব?
ড্রাইভার কনস্টেবলের কথায় রুদ্রাণীর সম্বিত ফিরল। রুদ্রাণী কয়েক সেকেন্ড চুপ করে নিজের মনকে স্থির করল। তারপর ধীরে ধীরে বলল, না, থানায় নয়, গাড়ি ঘুরিয়ে ঘাটের দিকে চলো। অন্যদিকে সমীর সারাদিনের শেষে তার চায়ের দোকানটা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। বৃষ্টির একটানা শব্দ টিনের চালের ওপর আছড়ে পড়ছিল। ঠিক তখনই পুলিশের সেই চেনা জিপটি এসে দোকানের সামনে থামল। সমীর ধীরে ধীরে মাথা তুলে তাকাল এবং নিজের সামনে রুদ্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখে সেই আগের মতোই মুচকি হাসল। কি ব্যাপার ম্যাডাম, এত রাতেও আজ আবার আমার এই ভাঙা দোকান সরাতে এসেছেন নাকি? কিন্তু আজ রুদ্রাণীর চেহারায় সেই চেনা দম্ভ বা পুলিশি কাঠিন্য ছিল না। তাতে রাগের বদলে ছিল এক সমুদ্র সমান কৌতূহল আর প্রশ্ন। সে ধীরে ধীরে হেঁটে সমীরের একেবারে সামনে এসে দাঁড়াল। তুমি আসলে কে? তোমার আসল পরিচয় কি? সমীর কিছুক্ষণ নিশ্চুপ থেকে তারপর একটা ম্লান হাসি হেসে বলল, আমি একজন অতি সাধারণ চাওয়ালা, ম্যাডাম। ডাহা মিথ্যে কথা! রুদ্রাণীর গলার স্বর এবার একটু কড়া শোনাল। আমি বিকেলে নিজের কানে সবটা শুনেছি। তুমি সেই হারিয়ে যাওয়া সিদ্ধার্থ মালহোত্রা। কয়েক সেকেন্ডের জন্য তাদের দুজনের মাঝে বৃষ্টির একটানা রিমঝিম শব্দ ছাড়া আর পিনপতন নীরবতা বিরাজ করল। তারপর সমীর একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। আর সেই প্রথমবার তার চোখের সেই চিরস্থায়ী প্রশান্তির পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক সমুদ্র সমান কষ্টটা রুদ্রাণীর চোখে ধরা পড়ল। আমি যদি আজ আপনাকে আমার আসল সত্যিটা বলেও দিই, সমীর অত্যন্ত ধীর ও গম্ভীর স্বরে বলল, তবে আপনার কাছে ঠিক কি বদলে যাবে, ম্যাডাম? রুদ্রাণী কোনো উত্তর দিতে পারল না, চুপ করে রইল। সমীর নিজের মনেই বলে চলল, আপনি কি এই সত্যিটা জানার পরও আমাকে সেই আগের মতোই একজন গরিব চাওয়ালা হিসাবেই মনে করবেন, নাকি আমি বিত্তবান জানতে পেরে হঠাৎ করেই আমাকে অপ্রত্যাশিত সম্মান দিতে শুরু করবেন? সমীরের ছোড়াই সোজাসাপটা প্রশ্নটা তীরের মতো সোজা রুদ্রাণীর বুকে গিয়ে বিঁধল। কারণ সে খুব ভালোভাবে জানত সে সত্যি সত্যি সমীরকে একজন মূল্যহীন গরিব ভেবে তার সাথে অত্যন্ত অমানবিক ও কঠোর আচরণ করেছিল। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রুদ্রাণী মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমি আর পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে শুধু তোমার সত্যিটা জানতে চাই। সমীর আবার মুচকি হাসল। ঠিক আছে, বসুন। বৃষ্টির দাপট ততক্ষণে একটু বেড়ে গিয়েছিল। রুদ্রাণী তার জীবনে প্রথমবার তার পদমর্যাদা ভুলে একজন দাপুটে আইপিএস অফিসার হিসেবে নয়, বরং একজন সাধারণ মানুষের মতোই সেই ছোট্ট জরাজীর্ণ চায়ের দোকানের ভাঙা প্লাস্টিকের চেয়ারে বসে পড়ল। সমীর নিজের হাতে মাটির ভাঁড়ে চমৎকার 2 কাপ চা বানাল। একটা ভাঁড় রুদ্রাণীর দিকে সযত্নে বাড়িয়ে দিয়ে সে ধীর গলায় বলল, আপনার ধারণাই ঠিক, আমি সেই সিদ্ধার্থ মালহোত্রা। রুদ্রাণী কোনো কথা না বলে চুপচাপ বিস্ময় মাখা চোখে তার দিকে তাকিয়ে রইল। সমীর তার অতীত ধীরে ধীরে মেলে ধরতে শুরু করল। আমার কাছে দুনিয়ার প্রায় সবকিছুই ছিল, অঢেল টাকা, যশ, সামাজিক প্রতিপত্তি, রাজনৈতিক ক্ষমতা। শুধু যেটা ছিল না সেটা হলো নিঃস্বার্থ আপনজন। তার গলার স্বর ক্রমশ ভারী হয়ে এলো। আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে সাধারণ চা বিক্রি করতেন। তিনি হাড় ভাঙা পরিশ্রম আর অনেক কষ্ট করে তিল তিল করে এই বিশাল ব্যবসা দাঁড় করান। বাবার মৃত্যুর পর আমি কোম্পানির পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। কিন্তু সময়ের সাথে সাথে আমার টাকা আর প্রতিপত্তি যতই বাড়তে লাগল, আমার চারপাশের সত্যিকারের সম্পর্কগুলো ততই মরে যেতে শুরু করল। আমার ছোটবেলার বন্ধুরাও চরম স্বার্থপর হয়ে উঠল, আত্মীয়রা হয়ে উঠল মারাত্মক লোভী। সে দীর্ঘশ্বাস নিতে কয়েক সেকেন্ড থামল। আর যে মেয়েটিকে আমি অন্ধের মতো বিশ্বাস করে বিয়ে করতে চলেছিলাম, সে আমাকে নয়, সে শুধু আমার এই বিপুল টাকাকে ভালোবাসত। যেদিন আমি এই নির্মম সত্যিটা জানতে পারলাম, সেদিন প্রথমবার আমার মনে হল এই স্বার্থপর পৃথিবীতে মানুষ হয়তো একজন মানুষকে তার হৃদয় দিয়ে বিচার করে না, বরং তার আর্থিক যোগ্যতা ও টাকা পয়সাকে দেখে সম্মান করে। বৃষ্টির বড় বড় ফোঁটা দোকানের চালের বাইরে একটানা পড়তে লাগল। তারপর আমি আমার সেই জাঁকজমকপূর্ণ জীবনের সব কিছু ছেড়ে দিয়ে নিজের পরিচয় লুকিয়ে এখানে চলে এলাম, একজন নিঃস্ব গরিব হয়ে। কিন্তু কেন এমন পাগলামি করলে? রুদ্রাণী নিজেকে আর আটকে রাখতে না পেরে ধীরে ধীরে জিজ্ঞেস করল,
সমীর বেদনার হাসি হাসল। শুধুমাত্র এটা দেখতে যে আমার কাছে যদি ওই কাড়ি কাড়ি টাকা আর ক্ষমতা না থাকে, তবে এই দুনিয়ায় কতজন মানুষ আমাকে একজন রক্তমাংসের মানুষ বলে অন্তত মনে করবে? রুদ্রাণীর চোখ লজ্জায় আর অনুশোচনায় নিচু হয়ে গেল। তার নিজের করা সেই প্রথম দিনের দুর্ব্যবহারের কথা বারবার মনে পড়ে গেল। কয়েক সেকেন্ড পর সে খুব ধীর এবং অপরাধী গলায় বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও। সমীর একটু অবাক হয়ে হাসল। হঠাৎ কিসের জন্য ক্ষমা চাইছেন? কারণ আমি তোমাকে বা তোমার পরিস্থিতি বিন্দুমাত্র না জেনেই তোমার পোশাক দেখে তোমাকে বিচার করেছিলাম, অপমান করেছিলাম। সমীর মাটির ভারটা কাউন্টারের ওপর রাখল। না ম্যাডাম, এতে আপনার কোনো দোষ নেই। আপনি তো একা নন। পুরো দুনিয়াটাই একজন গরিব মানুষকে প্রথমে অপরাধী আর সন্দেহের চোখেই দেখে। সমীরের এই সহজ সত্যি কথাটা শুনে রুদ্রাণীর ভেতরের অহংকারের শেষ দেওয়ালটুকুও ভেঙে চুরমার হয়ে গেল। কারণ জীবনে এই প্রথমবার কেউ তার চোখের সামনে এত বড় একটা বাস্তব আয়না তুলে ধরেছিল। ঠিক সেই আবেগঘন মুহূর্তেই ঘাটের একটু দূরে অন্ধকার রাস্তার অন্য পাশে একটা বড় কালো এসইউভি গাড়ি চুপচাপ দাঁড়িয়েছিল। গাড়ির ভেতরে বসে থাকা একজন লোক অত্যাধুনিক দূরবীন দিয়ে সমীর ও রুদ্রাণীর এই গোপন কথোপকথন খুব মনোযোগ দিয়ে দেখছিল। লোকটার মুখে ফুটে উঠেছিল এক পাশবিক ও ভয়ঙ্কর হাসি। তার নাম ছিল রাঘব খুরানা, মুম্বাইয়ের আরেক শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং ব্যবসাক্ষেত্রে সিদ্ধার্থের সবচেয়ে বড় আর বিপজ্জনক শত্রু। এই সেই শয়তান লোক যে দীর্ঘকাল ধরে সিদ্ধার্থের সম্পূর্ণ কোম্পানি নিজের দখলে নেওয়ার ষড়যন্ত্র করে আসছিল। রাঘব গাড়ির ভেতর দামি সিগারেট টানতে টানতে নিজের মনেই বলল, যাক, তাহলে এতদিন পর পাখির খোঁজ শেষ পর্যন্ত পাওয়া গেল। তার পাশে বসা বিশ্বস্ত ডানহাত লোকটি জিজ্ঞেস করল, স্যার, এবার আমাদের কি প্ল্যান, কি করব? রাঘবের চোখ হিংস্র সাপদের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। এবার আসল খেলাটা শুরু হবে। পরের দিন সকালে রুদ্রাণী নিয়ম মতো নিজের অফিসে পৌঁছাল। কিন্তু আজ আর সে তার পুরনো কঠোর মেজাজে ছিল না। তার মাথার ভেতর শুধু সমীরের বলা সেই দুঃখের কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই ডিউটিতে থাকা একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে দৌড়ে তার কেবিনে ঢুকল। ম্যাডাম, সর্বনাশ হয়েছে, রামঘাটের কাছে কে বা কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে। রুদ্রাণী চেয়ার ছেড়ে বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে পড়ল। কোথায় আগুন লেগেছে? সেই কালকের ওই চাওয়ালার দোকানে ম্যাডাম। খবরটা শোনা মাত্রই রুদ্রাণীর মুখের রং নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। আর ঠিক তার কয়েক মিনিটের মধ্যেই তার পুলিশের জিপ প্রবল শব্দে সাইরেন বাজাতে বাজাতে ঘাটের রাস্তার দিকে পাগলের মতো ছুটছিল। সমীর কি ওই আগুনের মধ্যে নিরাপদে আছে? শেষ পর্যন্ত ওই রাঘব খুরানা আসলে কি ভয়ঙ্কর ছক কষছে? আর রুদ্রাণী কি এখন সমীরের প্রতি কেবলই অপরাধ বোধ ও সহানুভূতি অনুভব করছে, নাকি তার মনের অজান্তেই অন্য কোনো গভীর অনুভূতির জন্ম হতে শুরু করেছে? সকাল ঠিক 7টায় পুরো রামঘাটে চরম হুলুস্থুলার আতঙ্কের সৃষ্টি হয়ে গিয়েছিল। দিশেহারা লোকেরা প্রাণের ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিল। কালো ধোঁয়ার কুণ্ডলিতে পুরো আকাশ ছেয়ে গিয়েছিল। আর সেই ভিড়ের মাঝখানে সমীরের পরম আদরের ছোট্ট চায়ের দোকানটা দাউ দাউ করে আগুনে জ্বলছিল। বালতি করে জল আনো, জলদি করো! স্থানীয় লোকেরা চিৎকার করে আগুন নেভানোর চেষ্টা করছিল। ঠিক সেই সংকটময় সময়ে আইপিএস রুদ্রাণীর পুলিশের জিপ ব্রেক কষে সেখানে এসে থামল। সে প্রায় চলন্ত গাড়ি থেকেই দ্রুত নিচে নামল এবং চোখের সামনে সেই বিধ্বংসী দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য একেবারে থমকে গেল। যে জরাজীর্ণ দোকানে বসে গতকাল রাতে সে জীবনে প্রথমবার একজন মানুষের আসল কষ্টটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছিল, আজ সেই আশ্রয়স্থলটাই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সমীর কোথায়? ওকে কোথাও দেখছো না কেন? রুদ্রাণী চরম ঘাবড়ে গিয়ে উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করল। তাদের মধ্যে একজন আতঙ্কিত গলায় বলল, ও তো একটু আগেই দোকানের ভেতরেই ছিল ম্যাডাম। কথাটা শোনার সাথে সাথে রুদ্রাণীর বুকের ধুকপুকানি কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের জীবনের ঝুঁকি বা পরিণতির কথা কিছু না ভেবেই সেই দাউ দাউ আগুনের দিকে ছুটে এগোল। কিন্তু ঠিক তখনই চারপাশের ভিড়ের মধ্য থেকে একটি ছোট্ট বাচ্চা অঝরে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, সমীর ভাইয়া এখনো ভেতরে আটকা পড়ে আছে গো! রুদ্রাণীর মুখ ভয়ে আতঙ্কে একেবারে সাদা কাগজের মতো হয়ে গেল। ঠিক সেই টানটান মুহূর্তেই জ্বলন্ত আগুনের লেলিহান শিখার ভেতর থেকে একটি ছায়ামূর্তি লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। সেটা আর কেউ নয়, সমীর। তার দুই হাতের কোলে শক্ত করে ধরা ছিল একটি ছোট্ট অসহায় বাচ্চা, যাকে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জ্বলন্ত আগুন থেকে, মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে
নিরাপদে বাইরে নিয়ে এসেছিল। চারপাশের ভিড় এই সাহসিকতা দেখে রীতিমতো হতভাগ হয়ে গেল। আগুন থেকে বাঁচতে গিয়ে সমীরের হাত দুটো অনেকটা পুড়ে ঝলসে গিয়েছিল। পুরো মুখে কালো ধোঁয়ার কালি মাখা ছিল, কিন্তু জ্বলন্ত দোকান থেকে বেরিয়ে আসার পর তার প্রথম নজর গিয়ে পড়ল রুদ্রাণীর উদ্বিগ্ন মুখের ওপর। আপনি এখানে? আপনি ঠিক আছেন তো ম্যাডাম? উল্টে সমীরই নিজের পোড়া ঘা ভুলে রুদ্রাণীকে এই কথা জিজ্ঞেস করে বসল। রুদ্রাণী কয়েক সেকেন্ড বাক রুদ্ধ হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। যে মানুষটার নিজের তিল তিল করে গড়া শেষ আশ্রয়টুকু পুড়ে ছাই হয়ে গেছে, সে নিজের শারীরিক যন্ত্রণার কথা ভুলে গিয়ে তার কথা ভাবছে। ঠিক সেই জাদুকরী মুহূর্তে রুদ্রাণীর কঠিন মনের ভেতরে খুব গভীরভাবে কিছু একটা চিরকালের জন্য বদলে গেল। কিন্তু তখনই সমীরের তীক্ষ্ণ নজর রাস্তার ঠিক ওপাশে দাঁড়িয়ে থাকা সেই চেনা কালো এক্সইউভি গাড়িটার দিকে পড়ল। রাগে তার চোখ সরু হয়ে গেল। গাড়ির ভেতরে বসে থাকা সেই শয়তান লোকটি ক্রূর হাসছিল। রাঘব ঘোরানা। রাঘব গাড়ির কাঁচটা একটুখানি নিচে নামালো এবং দূর থেকেই উপহাস করে সমীরকে দেখে তালি বাজাতে লাগল। সমীর তখনই পরিষ্কার বুঝে গেল, আজকের এই আগুন লাগার ঘটনাটা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত হামলা। কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড এসে আগুন নেভায় এবং পুলিশের প্রাথমিক তদন্ত শুরু হয়ে যায়। রুদ্রাণী তার জুনিয়র ইন্সপেক্টরকে ডেকে জিজ্ঞেস করল, তদন্তে প্রাথমিক কিছু জানা গেল? ম্যাডাম, ইন্সপেক্টর স্যালিউট করে বলল, এটা কোনো শর্ট সার্কিট নয়, পেট্রোল ঢেলে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। রুদ্রাণী দুই চোখে রাগের আগুন জ্বলে উঠল। সে সাথে সাথে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, কে লাগিয়েছে এই আগুন? কিন্তু পুলিশ অফিসারের জবাব আসার আগেই সমীর পেছন থেকে ধীরে ধীরে উচ্চারণ করল, এই কাজ রাঘব ঘোরানার। রুদ্রাণী অবাক হয়ে তার দিকে ঘুরে তাকাল। কে এই লোকটা, আর সে তোমার পেছনে কেন পড়ে আছে? সমীর কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও হলো আমার ফেলে আসা অতীতের সবচেয়ে নোংরা আর ঘৃণ্য একটা সত্যি। সমীরের গলার আওয়াজ যন্ত্রণায় নিচু হয়ে গেল। রুদ্রাণী কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু সে মাঝখানে তাকে থামিয়ে কোনো প্রশ্ন করল না, কারণ সে এতক্ষণে বুঝে গিয়েছিল যে এই শত্রুতার গল্পটা অতটা সহজ নয় যতটা বাইরে থেকে মনে হচ্ছে। আশেপাশের ভিড় একটু কমার পর, কিছুক্ষণ চুপ থাকার পর দুজনে নীরবে হেঁটে রামঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির নিচে শিপ্রা নদের পবিত্র জল শান্তভাবে নিজের ছন্দে বয়ে চলছিল, কিন্তু তাদের দুজনের মনের ভেতরে তখন এক ভয়ঙ্কর ঝড় বইছিল। সমীর নদীর জলের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার অতীত বলতে শুরু করল। যখন বাবার মৃত্যুর পর আমি কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিই, তখন রাঘব আমার অন্যতম বিজনেস পার্টনার ছিল। আমি ওকে নিজের আপন ভাইয়ের মতো সম্মান করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু সমীরের গলা আবেগে ভারী হয়ে এলো। সে শুধু আমার কোম্পানির পুরো চেয়ারটা নিজের নামে চাইত। সে প্রচুর টাকার লোভে অনেকবার ভুল পথে নোংরা ব্যবসা করার চেষ্টা করেছে। প্রজেক্টের নামে গরিব কৃষকদের জমি জোর করে দখল করা, বাজারে নকল ওষুধ বিক্রি করে মানুষের জীবন নিয়ে খেলা করা, কোটি কোটি কালো টাকার লেনদেন। কিন্তু আমি প্রতিবার তার এই বেআইনি কাজগুলো ধরে ফেলেছি এবং তাকে কঠোরভাবে আটকেছি। রুদ্রাণী প্রতিটি শব্দ অত্যন্ত মন দিয়ে শুনছিল। তারপর একদিন সে আমাকে দুনিয়া থেকেই চিরতরে সরিয়ে দেওয়ার একটা মাস্টার প্ল্যান করল। রুদ্রাণী চমকে উঠে তার দিকে তাকালো। কি বলছো তুমি? সমীর মাথা নিচু করে বলল, হ্যাঁ, একদিন আমার গাড়ির ব্রেক মেকানিক দিয়ে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছিল। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ভাগ্যক্রমে আমি সে যাত্রায় বেঁচে যাই। কিন্তু সেদিনই আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম, এই লোভী লোকটা আমাকে সরাতে এবার যে কোনো জঘন্য পর্যায়ে নিচে নামতে পারে। রাগে রুদ্রাণীর হাতের মুঠো শক্ত হয়ে গেল। আর এত বড় ঘটনার পর তুমি পুলিশে কোনো অভিযোগ করনি কেন? সমীর একটু তেতো হাসি হাসল, কারণ আমার কাছে ওর বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ ছিল না, আর ওর কাছে ছিল অঢেল কাড়ি কাড়ি টাকা, রাজনৈতিক ক্ষমতা আর প্রভাব। কিছুক্ষণ ঘাটের সিঁড়িতে দুজনেই একদম চুপচাপ বসেছিল। তারপর রুদ্রাণী ধীরে ধীরে বলল, তার মানে এখন সে তোমাকে এখানে খুঁজে পেয়েছে এবং তোমাকে আবার শেষ করতে চাইছে? সমীর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ঠিক তাই। কারণ ও খুব ভালো করেই জানে, আমি যদি একবার মুম্বাই ফিরে গিয়ে কোম্পানির চেয়ারে বসি, তবে ওর জমানো সব নোংরা সত্যি আর জালিয়াতির কাগজ আমি পুরো দুনিয়ার সামনে বাইরে নিয়ে আসব। রুদ্রাণী এই প্রথমবার সমীরের হাতটা পরম মমতায় নিজের হাতের মুঠোয় ধরল। তুমি আর একা নও সমীর, তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি। সমীর অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। রুদ্রাণীর সেই উষ্ণ স্পর্শে আজ না ছিল পুলিশের কোনো দয়া,
না ছিল বড়লোক হিসেবে কোনো করুণা, তাতে শুধু ছিল এক বুকভরা গভীর আপনত্ব আর বিশ্বাস। আর হয়তো অবচেতন মনে এই নিঃস্বার্থ জিনিসটাই সমীর তার সারা জীবন ধরে পাগলের মতো খুঁজে এসেছে। সে রাতে রুদ্রাণী নিজের অন্ধকার অফিসে একা বসে রাঘব খুরানার ক্রিমিনাল রেকর্ড আর কোম্পানির পুরনো ফাইল ঘাঁটছিল। ঠিক তখনই তার ল্যাপটপের সিস্টেমে অচেনা একটা মেল থেকে একটা ভিডিও ফাইল চলতে শুরু করল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাঘব কোনো এক শার্প শুটারকে টাকার বান্ডিল দিচ্ছে আর নির্দেশ দিচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা যেন কোনোভাবেই আর জ্যান্ত অবস্থায় মুম্বাই ফিরে না আসে। ভিডিওটা দেখা মাত্রই রুদ্রাণীর চোখ খুশিতে বড় বড় হয়ে গেল। এটা রাঘবকে শেষ করার মতো একটা বিশাল বড় প্রমাণ ছিল। কিন্তু সে পেনড্রাইভে ফাইলটা কপি করার আগেই হঠাৎ করে তার পুরো অফিসের কারেন্ট চলে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আর ঠিক তার পরের মুহূর্তেই পেছন থেকে একটা কর্কশ আওয়াজ ভেসে এলো, তুমি তোমার যোগ্যতার থেকে বড্ড বেশি জেনে গেছো আইপিএস ম্যাডাম। রুদ্রাণী সাথে সাথে সতর্ক হয়ে ঘুরে দাঁড়াল। জানালার আবছা আলোয় সে দেখল সামনে দুজন কালো মুখোশ পরা লোক তার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই একই সময় ঘাটের সিঁড়িতে একা বসে থাকা সমীর হঠাৎ করেই অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠল। তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার মনে হলো কোথাও কোনো খারাপ কিছু, মারাত্মক বিপদ ঘটতে চলেছে। রুদ্রাণী কি কোনো বড় বিপদে পড়েছে? রাঘব কি এবার পুলিশের উপর সরাসরি হামলা করার দুঃসাহস দেখাবে? আর সমীর কি রুদ্রাণীকে বাঁচাতে গিয়ে তার আসল পরিচয় পুরো দুনিয়ার সামনে প্রকাশ করতে বাধ্য হবে? রাত তখন প্রায় 11টা বাজে। আইপিএস অফিস বিল্ডিং পুরোপুরি নিস্তব্ধ আর অন্ধকারে ডুবেছিল। রুদ্রাণী ধীরে ধীরে পেছনের দিকে সরে যাচ্ছিল, আর তার সামনে দুজন মুখোশধারী ভাড়াটে খুনি বন্দুক তাক করে হিংস্রভাবে দাঁড়িয়েছিল। ল্যাপটপ আর ফাইলটা চুপচাপ আমাদের হাতে দিয়ে দিন ম্যাডাম, একজন খুনি শাসিয়ে বলল, নইলে আজ রাতটাই আপনার শেষ রাত হবে। মৃত্যুর সামনে দাঁড়িয়েও রুদ্রাণীর চোখে এক ফোঁটাও ভয় ছিল না। তোমরা যদি আমার গায়ে একটা আঁচড়ও কাটো, তবে তোমাদের একজনও এই শহর থেকে জ্যান্ত ফিরতে পারবে না, সে কড়া এবং আত্মবিশ্বাসী গলায় বলল। দ্বিতীয় খুনিটা কুৎসিতভাবে হাসল। যে ভিখারি লোকটার জন্য আপনি নিজের জীবন বাজি রেখে লড়ছেন, কাল সকালের সূর্য ওঠার আগেই সে নিজেই তো আর বেঁচে থাকবে না। কথাটা শোনা মাত্রই রুদ্রাণী পরিষ্কার বুঝে গেল এরা সমীরকে খুন করার সুপারি নিয়েই উজ্জয়িনীতে এসেছে। ঠিক সেই চরম উত্তেজনার সময় অফিসের কাচের জানালা সজোরে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল। দুজন সশস্ত্র হামলাকারী এই আকস্মিক শব্দে চমকে গিয়ে পিছনের দিকে তাকাল। আর তার পরের মুহূর্তেই অন্ধকারের বুক চিরে একটা দীর্ঘকায় ছায়া জানলার ফ্রেম গলে ঘরের ভেতরে লাফ দিল। সেই ছায়াটা ছিল সমীর, কিন্তু আজ তার চোখের দৃষ্টিতে রামঘাটের সেই শান্তশিষ্ট চাওয়ালার কোনো সারল্য বা ক্ষমা ছিল না। আজ তাতে জ্বলছিল দাউ দাউ করা রাগ, মৃত্যু ভয়, আর তার চেয়েও বেশি রুদ্রাণীকে চিরতরে হারানোর এক চরম আতঙ্ক। রুদ্রাণী, জলদি নিচে ঝোঁকো! সমীর বাজখাই গলায় জোরে চিৎকার করে উঠল। তার গলার আওয়াজে দুজন হামলাকারী ঘাবড়ে গিয়ে তার দিকে বন্দুক ঘোরাল। কিন্তু তারা ট্রিগারে চাপ দেওয়ার আগেই সমীর ক্ষিপ্র গতিতে মেঝের পাশে পড়ে থাকা একটা ভারী লোহার রড তুলে নিয়ে এক লাফে প্রথমজনের হাতে সজোরে আঘাত করল। যন্ত্রণায় কোকিয়ে উঠে লোকটার হাত থেকে বন্দুকটা ছিটকে মেঝের অনেক দূরে গিয়ে পড়ল। অবস্থা বেগতিক দেখে দ্বিতীয়জন জানলার দিকে পালাতে লাগল, কিন্তু রুদ্রাণী আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে তার সার্ভিস পিস্তল বের করে ফেলল। একদম নড়বে না, দাঁড়াও বলছি! তার কড়া গলার আওয়াজে পুরো অন্ধকার অফিস কেঁপে উঠল। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ফোর্সের সাহায্যে দুজন হামলাকারী কড়া পাহারায় লকআপের ভেতরে ছিল। রুদ্রাণী দ্রুত পায়ে সমীরের কাছে এলো। তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? সমীর কোনো কথার উত্তর দিল না, শুধু অপলক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের সেই নিস্তব্ধতার পর সে ধীরে ধীরে আবেগজড়িত গলায় বলল, আজ যদি এই লোকগুলোর হাতে তোমার কিছু হয়ে যেত, তবে হয়তো আমি সারা জীবনেও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। সমীরের কথা শুনে রুদ্রাণীর বুকের ধুকপুকানি এক লাফে বেড়ে গেল। সে জীবনে প্রথমবার সমীরের চোখের গভীরে পরিষ্কার দেখতে পেল এই লোকটা শুধু তার সুরক্ষার চিন্তা করে না, সে তাকে মন থেকে গভীরভাবে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এই থ্রিলার গল্পটা এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে পুরো উজ্জয়িনী শহরে যেন বোমা ফাটল, কারণ রাতে লকআপে ধরা পড়া গুন্ডারা পুলিশের 3rd ডিগ্রির জেরায় টিকতে না পেরে রাঘব খুরানার নাম উগরে দিয়েছিল। রুদ্রাণ বিন্দুমাত্র দেরি না করে সাথে সাথে রাঘবের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিল। কিন্তু রাঘব অত সহজে হার মানার মতো কাঁচা খেলোয়াড় ছিল না। সেদিন দুপুরেই মুম্বাইয়ের শহরের সবচেয়ে বিলাসবহুল 5 স্টার হোটেলে রাঘব তড়িঘড়ি করে একটি মেগা প্রেস কনফারেন্সের আয়োজন করল। সেখানে ন্যাশনাল মিডিয়া, বড় বড় ব্যবসায়ী, প্রভাবশালী রাজনীতিবিদ
সবাই উপস্থিত ছিল। আর ক্যামেরার ফ্ল্যাশের সামনে স্টেজে দাঁড়িয়েছিল রাঘব খুরানা। সে টিস্যু পেপার দিয়ে চোখ মোছার আর কান্নার নিখুঁত নাটক করতে করতে বলল, আপনারা সবাই জানেন সিদ্ধার্থ মালহোত্রা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। সে নিজে ডিপ্রেশনে ভুগে নিজেই নিজের কোম্পানির দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছে। আর এখন সে মিথ্যা কেস সাজিয়ে আমার এত বছরের সম্মান নষ্ট করার হীন চেষ্টা করছে। তার এই কথা শুনে পুরো হলঘরে উপস্থিত সাংবাদিকরা ফিসফিস করে গুঞ্জন করতে লাগল। ঠিক তখনই হলের বিশাল মেন দরজা সশব্দে খুলে গেল এবং সবার নজর সেদিকে ঘুরতেই তারা দেখল ভেতরে প্রবেশ করছে সেই সাধারণ পোশাকের চাওয়ালা। পরনে সেই একই সাধারণ সুতির কুর্তা, মুখে হালকা দাড়ি। কিন্তু আজ তার হাঁটার স্টাইলে কোনো গরিবের দৈন্যতা ছিল না, বরং তাতে ছিল এক রাজা সুলভ আলাদা আত্মবিশ্বাস। পুরো হলের মানুষ তাকে এই অবস্থায় দেখে রীতিমতো অবাক হয়ে গেল। কে এই ভিখারির মতো দেখতে লোকটা? এটাই তো উজ্জয়নের সেই ভাইরাল হওয়া চাওয়ালা। রাঘব প্রথমে তাকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল, কিন্তু তার পরক্ষণেই তার মুখের রং মরার মতো ফ্যাকাশে হয়ে গেল। কারণ সে দেখল সেই সাধারণ চাওয়ালার ঠিক পেছনেই দেশের সবচেয়ে বড় বড় শিল্পপতি এবং ইনভেস্টররা সারিবদ্ধভাবে তার সমর্থনে দাঁড়িয়ে আছেন। আর তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র শিল্পপতি মাইকে এগিয়ে এসে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম ব্যাক আওয়ার রিয়েল বস মিস্টার সিদ্ধার্থ মালহোত্রা। পুরো বিশাল হলঘর এক নিমিষে নিস্তব্ধ হয়ে হতবাক হয়ে গেল। সমস্ত ক্যামেরার ফ্ল্যাশ একসাথে ঝলমল করে উঠল। সাংবাদিকরা হুলুস্থুল করে চিৎকার করতে লাগল, এটা কি সত্যি বলছেন? এই সাধারণ লোকটাই কি হারানো কোটিপতি সিদ্ধার্থ? আপনার মতো এত বড় শিল্পপতি এতদিন ধরে একজন সামান্য চাওয়ালা হয়ে কেন রাস্তায় পড়েছিলেন? রাঘবের পায়ের তলা থেকে তখন মাটি পুরোপুরি সরে গিয়েছিল। সে ঘামতে শুরু করেছিল। সমীর অর্থাৎ সিদ্ধার্থ দৃঢ় পদক্ষেপে ধীরে ধীরে স্টেজে উঠল এবং মাইক হাতে নিয়ে প্রথমবার পুরো দুনিয়ার সামনে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমি সেই হারিয়ে যাওয়া সিদ্ধার্থ মালহোত্রা। পুরো হলের পিনপতন নিস্তব্ধতার মধ্যে সিদ্ধার্থ বলে চলল, আমি আমার এই ছোট জীবনে অনেক বিত্তবান এবং বড়লোক মানুষ দেখেছি, কিন্তু তাদের মধ্যে সত্যিকারের মানুষ দেখেছি খুব কম। তাই আমি সব সম্পত্তি ছেড়ে দিয়ে স্বেচ্ছায় গরিব হয়ে রাস্তায় নেমেছিলাম, শুধু এটা চাক্ষুষ দেখতে যে এই মেকি দুনিয়া আসলে মানুষের ভেতরের মনুষ্যত্বকে সম্মান করে নাকি তার ব্যাংক ব্যালেন্সের টাকাকে। বলতে বলতে তার গলা আবেগে ভারী হয়ে এলো। আর আজ আমি চরম সত্যিটা উপলব্ধি করেছি, একজন গরিব মানুষকে এই সমাজের বেশিরভাগ লোকেরা রক্তমাংসের মানুষ বলেই মনে করে না। হলের এক কোণে দাঁড়িয়ে থাকা রুদ্রাণীর দুই চোখ জলে ভিজে উঠল, কারণ তার নিজের সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল, যখন সে তাকে না জেনেই শুধুমাত্র পোশাক দেখে একজন অপরাধী ভেবে নিয়েছিল। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সিদ্ধার্থ পেছনের বড় প্রজেক্টর স্ক্রিনে নিজের হাতে আনা পেনড্রাইভ থেকে কিছু গোপন ভিডিও চালিয়ে দিল। সেখানে রাঘবের বেআইনি কালো টাকার লেনদেন, নকল ওষুধের কারখানার ডিল আর নিরীহ গরিবদের জমি দখল করার সমস্ত অকাট্য প্রমাণ ছিল। এগুলো দেখে পুরো হলের মানুষ রাগে আর বিস্ময়ে চমকে উঠল। রাঘব ভয় পেয়ে রাগে পাগলের মতো চিৎকার করে উঠল, এসব মিথ্যে কথা, এগুলোর সব এডিট করা ফেক ভিডিও। কিন্তু ঠিক তখনই আইপিএস রুদ্রাণী দেশমুখ তার পুলিশ ফোর্স নিয়ে বীর দর্পে স্টেজে এগিয়ে এলো। রাঘব খুরানা, আপনাকে কোম্পানির কোটি টাকার জালিয়াতি, সিদ্ধার্থ মালহোত্রাকে হত্যার ষড়যন্ত্র এবং বেআইনি ড্রাগস কারবারের সুনির্দিষ্ট অভিযোগে এই মুহূর্তেই গ্রেফতার করা হচ্ছে। পুলিশ সবার সামনে রাঘবের হাতে কড়া হাতকড়া পরিয়ে দিল। সে অপমান আর রাগে চিৎকার করতে থাকল, কিন্তু এবার তার সমস্ত নোংরা খেলা চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। এর কিছুদিন পর উজ্জয়িনীর সেই একই রামঘাট, সেই একই শান্ত সকাল আর শিপ্রা নদীর বুক চিরে আসা একই ঠান্ডা স্নিগ্ধ হাওয়া। কিন্তু এবার সেই পোড়া জায়গাতেই একটা খুব সুন্দর নতুন চায়ের দোকান তৈরি হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় চমকের কথা হলো, সেই নতুন দোকানটির মাথার ওপর বড় করে লেখা ছিল আশার চায়ের আড্ডা। সমীর অর্থাৎ 1000 কোটি টাকার মালিক সিদ্ধার্থ মালহোত্রা আজও অত্যন্ত আনন্দের সাথে সেখানেই দাঁড়িয়ে নিজের হাতে চা বানাচ্ছিল। কিন্তু এবার সে তার জীবনে আর একা ছিল না। তার ঠিক পাশেই হাসি মুখে দাঁড়িয়েছিল দাপুটে আইপিএস অফিসার রুদ্রাণী দেশমুখ। রুদ্রাণী চায়ের ভাঁড় হাতে নিয়ে মুচকি হেসে তাকে জিজ্ঞেস করল, আচ্ছা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, এত বড় একটা সাম্রাজ্যের মালিক হয়েও সব ফিরে পাওয়ার পরও তুমি আবার এই ছোট্ট চায়ের দোকানটাই কেন বেছে নিলে? সিদ্ধার্থ খুব হালকা আর তৃপ্তির একটা হাসি হাসল, কারণ আমি আমার জীবনের আসল আনন্দ আর পরিচয় তো এখানেই পেয়েছি। তারপর সে গভীরভাবে রুদ্রাণীর চোখের দিকে তাকাল।
আর আমার জীবনের সবচেয়ে বড় শান্তিটাও আমি এখানেই পেয়েছি। এই কথা শুনে রুদ্রাণী লজ্জায় লাল হয়ে গেল। পাশেই চায়ের জন্য দাঁড়িয়ে থাকা ছোট বাচ্চারা খিলখিল করে হাসতে হাসতে বলে উঠল, এই দেখো রুদ্রাণী ম্যাডাম কেমন লজ্জা পেয়েছে। তাদের কথা শুনে দুজনেই মন খুলে হেসে ফেলল। সমাজের বুকে একটা কথা চিরকাল সত্যি, মানুষের আসল মূল্য কখনো তার দামি পোশাক দিয়ে বিচার হয় না, তার মূল্য নির্ধারিত হয় তার সুন্দর মন দিয়ে। দারিদ্র্য কখনো লজ্জার বা অপমানের বিষয় হতে পারে না, বরং মিথ্যা অহংকার হলো সবচেয়ে বড় লজ্জার বিষয়। আর দুনিয়ার সবচেয়ে পবিত্র জিনিস, সত্যিকারের ভালোবাসা, কখনো ব্যাংক ব্যালেন্স বা যোগ্যতা দেখে আসে না, তা শুধু মানুষের ভেতরের মনুষ্যত্বকে দেখে। তাই জীবনে কখনো কোনো গরিব বা অসহায় মানুষকে ছোট চোখে মনে করবেন না বা তাচ্ছিল্য করবেন না, কারণ প্রতিটি সাধারণ মানুষের পেছনেই একটা না বলা অসাধারণ গল্প লুকিয়ে থাকে। আর এই পৃথিবীতে জীবনের সবচেয়ে বড় ধনী তো সেই, যার মনের গহীনে আজও মনুষ্যত্ব বেঁচে আছে। যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে আমাদের চ্যানেল কালাম ভয়েসকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনার এবং আপনার সুন্দর শহরের নাম অবশ্যই আমাদের জানাবেন, যাতে আমরা বুঝতে পারি আমাদের এই ভালোবাসার গল্পগুলো কোথায় কোথায় কত মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন এবং রোমাঞ্চকর একটি গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব খুশি থাকুন, সুস্থ থাকুন এবং মুখে হাসি বজায় রাখুন।